রাফা বলল, পুষ্পামণি কি আমার সাথে কথা বলবে না? পুষ্পা বলল, না। কেন? কারণ পুষ্পা এখন খুব রেগে আছে। উমা, তাই নাকি? তাহলে তো এই চকলেটগুলো অন্য কাউকে দিয়ে দিতে হয়। পুষ্পার সামনে অনেকগুলো চকলেট ধরে বলল রাফা। পুষ্পা বলল, এই না, আমি তো এখন রেগে নেই। তুমি চলে যাওয়ার পর আমার সাথে আর দেখা করনি, তাই রেগেছিলাম। এখন চলে এসেছো, আমার রাগও ফুস করে পালিয়ে গিয়েছে। পুষ্পার কথা শুনে সবাই হেসে দিল। কিছুক্ষণ পর পুষ্পা খেয়াল করলো একটা মেয়ে অনেকক্ষণ ধরে তার চকলেটের দিকে তাকিয়ে আছে। তাই পুষ্পা রাফাকে বলল, খালামণি, তোমার চকলেট থেকে কয়েকটা চকলেট ওই বাবুটাকে দিই। রাফা অবাক হয়ে পুষ্পার দিকে তাকিয়ে ভাবল, যেখানে ছোট বাচ্চারা নিজের কোনো জিনিস কাউকে দিতে চায় না, সেখানে পুষ্পা নিজে থেকে দিতে চাইল। পুষ্পা বলল, কি হলো খালামণি, দিই? রাফা বলল, এগুলো এখন সব তোমার, তাই তুমি দিতেই পারো, আমাকে বলার কি আছে। জাযাকিল্লাহ খয়রন খালামণি বলেই বাচ্চাটাকে কয়েকটা চকলেট দিয়ে দিল। আর বাচ্চাটাও চকলেট পেয়ে খুশিতে হাসতে হাসতে মায়ের কাছে চলে গেল। রাফা বলল, আপু, পুষ্পা ওটা আমাকে কি বলল? ওটার মানে কি? ইসমিন বলল, পুষ্পা তোমাকে ধন্যবাদ জানালো, আর এটার অর্থ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। এটা বলে তোমাকে ধন্যবাদও জানানো হলো, এমনকি তোমার জন্য দোয়াও করা হলো। সুন্দর তো। তাহলে আমি এর উত্তরে কি বলতে পারি? ওয়াইয়াক্কে। এর অর্থ হচ্ছে আপনাকেও। ওয়াইয়াক্কে। 2 ঘন্টা পর ইর্তিরা গ্রামে এসে পৌঁছালো। রাস্তায় ধুলোবালি দেখে রাফা কিছুটা বিরক্ত বোধ করলেও মুখে কিছু বলল না। মালা কিছু একটা বুঝতে পেরে হঠাৎ বলে উঠল, জানো রাফা, ভালো কোনো কিছুতে পৌঁছানোর আগে খারাপ কিছুর সম্মুখে পড়তে হয়। তার মানে এই না খারাপটা রয়ে যাবে। আর কি জানো, এই ধুলো মাটির মাঝেই না আমাদের ছোটবেলার ছোট ছোট সুখগুলো লুকিয়ে আছে। তাই মাঝে মাঝে এই ধুলো গায়ে লাগলেও ভালো লাগে। অল্প সময়ের জন্য হলেও ছোটবেলাটাকে অনুভব করতে পারি। রাফা বলল, ধুলোমাটির মাঝে সুখ বিষয়টা বুঝলাম না। তোমাকে আমি বলছি, শোনো। ছোটবেলায় এই ধুলো নিয়ে আমরা অনেক খেলা করেছি। ধুলোর ওপর নানা রকম ছবি এঁকেছি। ধুলো দিয়ে ঘর তৈরি করেছি। ধুলোকে আটা বানিয়ে কত রকম পিঠা বানিয়েছি, সেটা তোমায় বলে বোঝাতে পারবো না। মালা বলল, ইর্তি, তোর মনে আছে তুই একবার আমার বানানো পিঠাগুলো ভেঙে দিয়েছিলি? সে আর মনে থাকবে না? পিঠা ভেঙে দেওয়ার পর তোর সে কি কান্না! সে দৃশ্য কি আর ভোলা যায়? তো কান্না করবো না? তুই আমার পিঠা ভাঙবি কেন? বেশ করেছি। ইসমিন বলল, এই তোরা চুপ কর, এখনই না জানি মারামারি শুরু করে দিবি। রাফা বলল, তোমরা অনেক মজা করতে, তাই না? মালা এবং ইর্তি দুজনেই বলল, ইসমিন বলল, জানো রাফা, ওরা না ছোটবেলায় খুব দুষ্ট ছিল। দুজনে খেলা শেষ করে পুরো শরীরে ধুলো মেখে ভূত সেজে বাড়ি ফিরত। আর একবার ঈশান এদেরকে কি শাস্তি দিয়েছিল জানো? রাফা বেশ আগ্রহ নিয়ে বলল, কি? দুজনকে পুকুরে ঠান্ডা পানির মধ্যে 1 ঘন্টা নামিয়ে রেখেছিল। সুন্দর শাস্তি তো। টিনা বলল, ওয়াও রাফা, রাফা চিৎকার করে বলল। রাফা বলল, ওই কি হয়েছে, চিৎকার করছিস কেন? আরে রাফা, ওই দেখ, কাঠ বিড়ালি, তাও আবার 3টা, কি সুন্দর। কই? ওই তো ওই ডালে। ওয়াও, কি সুন্দর। পুষ্পা বলল, কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও? যদি খাও তাহলে রাফা খালামণিকে কয়েকটা দিয়ে দাও। রাফা বলল, ওদের কাছে পেয়ারা আছে? ইর্তি বলল, আরে না, ও এমনি বলল। আচ্ছা ইর্তি, একজন এতক্ষণ চুপচাপ ছিল কেন? তুমি কি জানো? কই না তো। পুষ্পা কি জানে? খুব জানি। তাহলে বলে ফেলো, তা কেন? কারণ সে জানে বড়দের মধ্যে কথা বলতে নেই। রাফা বলল, তাই না, পাকনা বুড়ি। টিনা বলল, ওই ইর্তি, আর কত দূর? এই তো চলে এসেছি, আর একটু। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। ঈশান বলল, কিরে এমন, কাকে ভোলার কথা বলছিস? আরে ঈশান, তুই এখন আমার বাসায় কেমনে সম্ভব? তার আগে বল, হসপিটালে যাসনি কেন? এমনি ভালো লাগছিল না, এই জন্য গান গেয়ে মন ভালো করার চেষ্টা করছিলি। ধরতে পারিস, গান কখনো মন ভালো করতে পারে না, বরং মনকে মেরে ফেলে। তাই এখন ঝটপট রেডি হয়ে নে। এখন তুই আমার সাথে হসপিটালে যাবি। আজ না যাই? কোনো নাটা জানি না, তোকে যেতে হবে সেটাই জানি। আর হ্যাঁ, শুনে রাখ, আমরা কয়দিন পরেই আমাদের গ্রামে যাব। সত্যি? একদম। ইর্তি বলল, মা বলল, ইর্তি, মা আমার, তোরা চলে এসেছিস? রাস্তায় কোনো ঝামেলা হয়নি তো? মালা বলল, আরে আম্মু, ওকে জিজ্ঞেস করে কি লাভ? ওকে কিছু হলেও জানতে পারতো নাকি? ও তো সারা রাস্তায় ঘুমের রাজ্যে ছিল। কি রে মা? ইর্তি, তোকে না বলেছি রাস্তায় চলাফেরা করার সময় ঘুমাবি না? ইর্তি বলল, চলে আসে তো, কি করব বলো? মালা বলল, এখন তুই সরবি, আম্মুকে জড়িয়ে ধরবো আমি। বলেই ইর্তিকে সরিয়ে নিজে জড়িয়ে ধরল। মা বলল, আরে মালা, ওরা কোথায়? পুষ্পা বলল, ওরা তো দরজার বাইরে।
আমার পুষ্পা সোনার বুঝি এতদিনে তার দাদির কথা মনে পড়ল? তাও তো পড়েছে, তোমার তো সেটাও পড়েনি। কে বলল পড়েনি? কে আবার? আসিফ রহমান ও ইসমিন বেগমের একমাত্র বাচ্চা পুষ্পা রহমান বলল। ওরে বাবা রে বাবা, তাই নাকি? ইর্তি বলল, মা এ হলো রাফা আর এ হলো টিনা, আমার ফ্রেন্ড। বাহ, খুব মিষ্টি তো দেখতে। ইর্তি বলল, মা দাদি কোথায় গো? তোর রফিক চাচার মাকে দেখতে গেছে। ওনার অবস্থা এখন কেমন আছে আম্মু? খুব একটা ভালো না রে। রাফা তোমরা ফ্রেশ হয়ে নাও। আর ইর্তি, এখন আমি যাই, না হলে মা লাঠি নিয়ে চলে আসবে, মালা বলল। ইর্তি বলল, আচ্ছা যা। রুমে গিয়ে যে যার মতো ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণ পর ইর্তির দাদি বলল, ইর্তিরা কি এখনো আসেনি? মা এসেছে, অনেকক্ষণ হলো। এখন যান, গিয়ে পুতিনের রাগ ভাঙান। ইর্তির দাদি বলল, কই আমার বুবুজান, দেখি দেখি। রুমে ঢুকতে ঢুকতে বলল। ইর্তি বলল, কারোর সাথে আমার কোনো কথা নেই। দাদি বলল, আচ্ছা তাহলে আমি চলে যাই। কেউ তো আর আমার সাথে কথা বলতে চায় না। খবরদার বুড়ি, এক পাও নড়বে না, নইলে পায়ে আমের আঠা লাগিয়ে দেবো বলে দিলাম। আচ্ছা গেলাম না। ইর্তি দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলল, দাদি এ হলো রাফা আর এ হলো টিনা, আমার ফ্রেন্ড। ইর্তির দাদি রাফার দিকে এগিয়ে গিয়ে রাফার চোখে মুখে হাত বুলিয়ে দিতে লাগলো, যেন অনেক দিন পর খুব চেনা মুখটা তার সামনে ভেসে উঠেছে। রাফা এহেন কাণ্ডে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গিয়ে বলল, কেমন আছেন দাদি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দাদি। ইর্তি বলল, রাফা তুমি বরং আমার দাদিকে নানু বলে ডেকো, কেমন? কেননা আমার দাদিকে তো অনেকেই দাদি বলে ডাকে, কিন্তু নানি বলে কেউ ডাকে না। দাদি বলল, ইর্তি তুমি চুপ করো, ওকে দাদি ডাকতে দাও, এটাই পরম শান্তির ডাক। রাফা বলল, তা তো হবে না, আমি নানি বলেই ডাকবো। এতে যদি তোমার অশান্তি লাগে তো লাগুক, কিন্তু আমি তো শান্তি পাবো। মানে? মানে আমার দাদি আছে কিন্তু নানি নেই, তাই নানি বলেই ডাকবো, তাহলে আমার ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। জানো ইর্তি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল গ্রাম দেখার। আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি এভাবে আমার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। টিনা বলল, আরে আমি তো ভাবতাম গ্রাম মানে কাদা মাটি জঙ্গল সাপ বিচ্ছুর আড়ত। আবার ভাবতাম গ্রাম মানে উঁচু করে শাড়ি, নাকে নথ আর ফিতা দিয়ে বিনুনি গেথে দুটো করে চুল বাঁধা। কিন্তু এখন তো তেমন কিছু দেখছি না। ইর্তি বলল, অনেকে এখনো গ্রাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে থাকে। যারা কখনো গ্রাম দেখেনি তারা সিনেমায় ফুটে তোলা দৃশ্যগুলোকেই শুধু গ্রাম ভাবে, এর বাইরের দৃশ্যগুলো তাদের কাছে অজানাই থেকে যায়। রাফা বলল, মালা ওই বাচ্চাগুলো ওখানে কি করছে? মালা বলল, ওরা তো খেলছে, চলো ওখানে নিয়ে যাই। ইর্তি বলল, তার আগে বাচ্চাগুলোর জন্য চকলেট নিতে হবে তো। চিন্তা করিস না বনু, আমার কাছে আছে, লুকিয়ে রেখেছিলাম। ফাজিল, ফাজিল টু। টিনা বলল, ইর্তি চলো না, ওখান থেকে ছবি তুলে নিয়ে আসি কতগুলো কাশফুল। অবশ্যই নিয়ে যাব। বাচ্চারা বলল, ওই দেখো ইর্তি আপু আর মালা আপু আসছে, চল চল। বলেই সবাই এক দৌড়ে ইর্তিদের কাছে চলে আসলো। একটা ছোট মেয়ে, নাম রূপু। ইর্তি মালাকে বলে উঠল, এতদিন পর আমাদের কথা মনে পড়েছে ইর্তি আপু, মালা আপু। মালা বলল, না সোনারা, তোমাদের তো সবসময় মনে পড়ে, কিন্তু আমরা তো দূরে থাকি, তাই তো আসতে পারি না, গাল টেনে বলল। ইর্তি বলল, এই যে দেখো তোমাদের জন্য দুইটা নতুন আপু নিয়ে এসেছি, কথা বলবে না? নুরি বলল, আপু তোমাদের নাম কি? রাফা বলল, আমি হলাম রাফা আর এ হলো টিনা, তোমাদের নাম কি? আমি নুরি, ও রূপু, ও ডলি, ও রুমা, ও নাইমা আর ও তোরা। মালা বলল, নুরি তোমাকে না বলেছি ওকে তোরা বলবে না, ওর নাম হচ্ছে তোহা, তোহা বলবে। আমার ওকে তোরা বলতেই ভালো লাগে। তোহা বলল, তাহলে তোকে নিরে নিরে বলবো। ইর্তি বলল, একদম না, বলেছি না কারো নাম ভাঙতে নেই, আল্লাহ রাগ করে। আচ্ছা আর হবে না, পাক্কা। আমিও পাক্কা। এই নাও তোমাদের চকলেট। রূপু বলল, এ হে আপি, আমাদের জন্য চকলেট নিয়ে এসেছে, কি মজা। বাচ্চারা চকলেট পেয়ে সেই খুশি। এদের এমন খুশি দেখে রাফার মুখেও হাসি ফুটে উঠল। রাফা বলল, এ কেমন সুখ, আমি তো এমন সুখের সাথে কখনো পরিচিত হইনি। ইর্তি বলল, সোনারা তোমরা এখন খেলা করো, আমরা বরং তোমাদের নতুন আপুদের গ্রামটা দেখাই, কেমন? আচ্ছা ইর্তি আপু। তোহা বলল, আবার কিন্তু আসবে, না হলে ইয়া বড় রাগ করবো। বলে দিলাম, পাক্কা বুড়ি একটা। টিনা বলল, আচ্ছা মালা, তোমরা কখনো নদীতে নেমেছ? আরে টিনা, ছোটবেলায় এই নদীতে কত গোসল করেছি, বড় হয়ে আর কখনো আসা হয়নি। ওয়াও কি কিউট। রাফা বলল, রাখ তোর কিউট। ইর্তি, জানো এখানে এসে আমার খুব ভালো লাগছে, এক অন্যরকম সুখ অনুভব করছি। তাই? জানো তখন বাচ্চাদের হাসি দেখে খুব ভালো লাগছিল। অন্যের হাসির মধ্যে নিজের সুখ লুকিয়ে থাকে, এমন অনেক ছোট ছোট কারণে নিজের সুখগুলো অনুভব করা যায়। হাজার হাজার টাকা বন্ধু বান্ধবের পিছনে খরচ করে যে আনন্দ না পাওয়া যায়, একটা অসহায় বাচ্চাকে একটা রুটি দিয়ে তার থেকে বেশি প্রশান্তি পাওয়া যায়। একটা কথা কি জানো, আমরা সবাই প্রতিনিয়ত সুখের পেছনে ছুটছি, কিন্তু আফসোস আমরা প্রকৃত সুখের খোঁজ পেয়েও সে সুখগুলোকে তুচ্ছ মনে করি আর সুখ ভেবে নিজেকে হারিয়ে ফেলি একটা ধোঁয়াশায়।
খেয়াল করে দেখবে, তুমি যখন পার্টি করে বাড়ি ফিরবে তখন নিজেকে এত ক্লান্ত দেখায় যে ফ্রেশ হতেও বিরক্ত লাগে। আর যখন তোমার ওই সময়টুকু কোনো ভালো কাজে, যেমন কোনো অসহায় বাচ্চাদের সাথে বা কোনো অসহায় বৃদ্ধের সাথে তাদের দুঃখগুলোকে ভাগ করে নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য যখন কিছু করবে, তখন দেখবে ক্লান্তিরা তোমাকে ছুঁতেও পারবে না, বরং তোমার সব ক্লান্তি অন্তর থেকে দূর করে দিবে। আর যে সুখ হৃদয় ছুঁতে পারে, প্রশান্তি আনতে পারে, সেটাই প্রকৃত সুখ। মালা বলল, ইর্তি এবার চল, মাগরিবের নামাজের সময় হয়ে যাবে। চল। ইর্তির দাদি বলল, জানো ঈশানের মা, যখন রাফা মেয়েটা আমায় নানি ডাকে তখন আমার খুব ভালো লাগে। তুমি খেয়াল করে দেখেছ মেয়েটা কথা বলে ঠিক আমার। ইর্তির মা বলল, মা বাদ দিন তো এসব কথা, যে কথা ভাবলে কষ্টটা ভাব জমাতে এসে পড়ে সে কথা না ভাবাই ভালো। চাইলেই কি আমরা সব ভুলে যেতে পারি? না, পারি না। দেখবেন একদিন ঠিক আপনার মেয়ে আপনার কাছে ফিরে আসবে, তাই যেন হয়। রাফা বলল, আমিও আম খাবো। মালা বলল, তো দাঁড়িয়ে কেন, শুরু করে দাও। টিনা বলল, আমি খাবো না, কি টক। ইর্তি বলল, টক খেতে তো মজা টিনা। ইর্তির মা বলল, ইর্তি ঈশান আসছে, সাথে ইমনও। মালা বলল, কখন আসবে ভাইয়া? বিকেল 4টা বাজলেই চলে আসবে ইনশাল্লাহ। ইসরে, যদি রিফাতটা আসতো তাহলে কত মজা হতো, মনে মনে বলল রাফা। এটাকে কি পিঠা বলে? কুসলি পিঠা। রাফা বলল, আজ থেকে আমিও সবাইকে বলতে পারবো আমি পিঠা বানাতে পারি। ইর্তির দাদি বলল, আচ্ছা রাফা, তোমার বাসায় কে কে আছে? আমার মা, দাদি আর আমি। তোমার বাবা নেই? না, তিনি অনেক আগে মারা গিয়েছে। ইর্তির দাদি বলল, আমি তোমায় কষ্ট দিয়ে ফেললাম তাই না? না, তুমি আমায় কেন কষ্ট দিবে? এই যে আমি তোমার বাবার কথা মনে করিয়ে দিলাম। আমার তো বাবার কথা সবসময় মনে থাকে নানি, আমি ভুলতে চাইলেও আমার দাদি ভুলতে দেয় না, সবসময় মনে করিয়ে দেয়। আমার বাবা আমার মায়ের জন্য চলে। ইর্তির দাদি বলল, কি হলো, থামলে কেন? কিছু না নানি। নানি বলছো, আবার কিছু বলছো না? আসলে নানি, আমার দাদি আমাকে সবসময় বলে আমি আমার বাবাকে আমার মায়ের জন্য হারিয়েছি। কেন, তোমার মা কি করেছিল? জানি না, তবে এতটুকু জানি মা নিজের সুখের জন্য সব করতে পারে। কি বলছো এসব? তোমার মাকে আবার বিয়ে করেছেন? আরে নানি না, আমার মা আমার সাথেই থাকে। তাহলে তোমার মা? কিছু বুঝতে পারছো না তো? আমার মা তার পেশাটাকে খুব ভালোবাসত। সবার আগে তিনি সবসময় তার পেশাকে গুরুত্ব দিত। আমার মা পেশা ছিল একজন ডাক্তার। শুনেছি বাবাকে অসুস্থ অবস্থায় রেখে তিনি সেদিনও চলে গিয়েছিল তার ডিউটিতে, আর এসে দেখে দাদি বাবাকে নিয়ে বসে আছে একদম চুপচাপ হয়ে। আমার মা নাকি সেদিন দাদিকে দেখে খুব খুশি হয়ে গিয়েছিল, কিন্তু আমার দাদি মাকে দেখে খুশি হতে পারেনি, কারণ আমার দাদি এসে আমার বাবাকে মৃত্যুর মুখোমুখি হতে নিজ চোখে দেখেছে। তার সামনে তার ছেলে দুনিয়া ত্যাগ করেছিল। তাই সেদিন আমার দাদি মাকে দেখে অসুখী হলেও কিছু বলেনি, কারণ সে ভেবেছিল আমি যেমন আমার ছেলেকে হারিয়েছি তেমনই সে তার স্বামীকে হারিয়েছে। তাই সেদিন আর দাদি মায়ের সাথে কথা বাড়ায়নি। কিন্তু বাবাকে মাটি দেওয়ার কিছুক্ষণ পর মায়ের ফোন আসে। তারপর মা আমার ভাইয়ার কপালে একটা চুমু খেয়ে বলে সে কিছুক্ষণ পরেই ফিরে আসবে, যেন কান্না না করে। কিন্তু তখন তো ভাইয়া ছোট ছিল, তাই ভেবেছিল তার বাবার মতো হয়তো মাও চলে যাবে, তাই কান্নার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছিল। ভাইয়ার কান্না সহ্য করতে না পেরে দাদি মাকে বলেছিল, তুমি এখন নয়নকে রেখে কোথাও যাবে না। মা উত্তরে বলেছিল, মাফ করবেন মা, আমাকে যেতেই হবে, বলে চলে গিয়েছিল। তখন থেকে দাদি মাকে সহ্য করতে পারত না, কিন্তু কোনো এক কারণে দাদি মাকে বাড়িতে নিয়ে এসেছিল, যেটার কারণ এখনও সবার কাছে অজানা। ইর্তির দাদি বলল, তোমার ভাইয়া এখন কোথায় আছে? জানি না, শুধু শুনেছি ভাইয়া মায়ের কাজে বাধা দিত, তাই ভাইয়াকে নিজের কাছে রাখেনি। কি বলছো? তাহলে তোমার ভাইয়া কোথায়? জানি না, মাকে অনেক জিজ্ঞাসা করেছি, বলেছে সে জানে না, দাদি জানে। আবার দাদি জিজ্ঞাসা করলে বলে সে জানে না, শুধু বলেছে যে নিজের পেশা, নিজের নাম ডাকের জন্য অসুস্থ স্বামীকে রেখে চলে যেতে পারে, সে নিজের সুখের জন্য ছেলেকেও সরিয়ে দিতে পারে, নিজের কাজের জন্য ছেলেকে সরিয়ে দিতে পারে। রাফার কথা শুনে সবাই অবাক, সবার মনে একটাই প্রশ্ন, আসলে কোনটা সত্য? ইর্তির মা বলল, তোমার মায়ের নাম কি? সে কোন হসপিটালে থাকে? রাফা বলল, আমার মা তো সেদিনের পর থেকে ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছে। আর আমার মায়ের নাম? ইর্তি বলল, আরে রাফা, কি বলছো তুমি এসব? তুমি বললে তোমার মা তার কাজের জন্য সব করতে পারে, আবার এখন বলছো তিনি সেদিনের পর আর ডাক্তারি পেশায় যুক্ত হয়নি। কথাটা দুই রকম হয়ে যাচ্ছে না? ইর্তি ইচ্ছা করে তাকে মায়ের নাম বলতে দিল না। রাফা বলল, এ নিয়ে আমি অনেক ভেবেছি, কিন্তু দাদি এসব নিয়ে ভাবতে নিষেধ করেছে। সে চায় না কোনো বিষয় ভেবে আমি মন খারাপ করে থাকি। সে সবসময় আমাকে সুখী দেখতে চায়। মালা বলল, তুমি যাই বলো রাফা, এর পেছনে কিছু তো অবশ্যই রয়েছে রহস্য। রাফা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, জানি না। এদিকে ইমন ঈশানদের বাসায় আসার পর থেকে সে না চাইতেও তার চোখ ইর্তিকে খুঁজে চলেছে, কিন্তু না, সে ইর্তিকে কোথাও দেখছে না। রাফা বলল, ভাইয়া আপনি কি কাউকে খুঁজছেন? ইমন বলল, আরে না। থতমত খেয়ে বলল, ও। ইর্তির মা বলল, তুই এসব কি বলছিস ঈশান? হ্যাঁ মা, এটাই সত্যি।
তুই যখন জানিস তোর ফুপ্পিকে নিয়ে আসলি না কেন? মা, আমরা যতটুকু বুঝতে পেরেছি ফুপ্পিদের পরিবারে কোনো রহস্য লুকিয়ে আছে। রাফার কথা শুনে আমারও তাই মনে হলো। মা, একটা কথা বুঝতে পারছি না, ফুপ্পি কিন্তু আমাকে খুব ভালো করে চেনে, কিন্তু কিভাবে? আমি তো তখন ছোট ছিলাম। ইরতির মা বলল, তুই কিভাবে বুঝলি তোকে তোর ফুপ্পি চেনে? তাহলে শোনো, ইরতিরা চলে আসার পরের দিন ফুপ্পি আমাদের বাসায় আসে। আমি ফুপ্পিকে দেখে খুব অবাক হই। আমাকে আরও অবাক করে দিয়ে ফুপ্পি আমাকে প্রশ্ন করলো, কেমন আছে আমার বাবু সোনাটা? আমি তখনও চুপ করেছিলাম। তখন ফুপ্পি আমাকে আবার বলে উঠল, কিরে বাবু সোনা, তোর ফুপ্পিকে কি এভাবেই দাঁড় করিয়ে রাখবি, বসতে বলবি না? ফুপ্পির সমস্ত কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। ফুপ্পি আমাকে চুপ থাকতে দেখে আবারও বলল, তুই কি আমাকে দেখে খুশি হসনি বাবু সোনা? আমি কি চলে যাব? ফুপ্পির এমন কথা শুনে আমার হুঁশ ফিরল। আমি তাড়াতাড়ি ফুপ্পিকে বসতে ইশারা করলাম। ফুপ্পি মুচকি হেসে বসে পড়ল। তারপর প্রশ্ন করল, তোমরা সবাই কেমন আছো? আমি তখন বললাম, সেটা জেনে তুমি কি করবে? ফুপ্পি উত্তরে কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকার পর ফুপ্পি আমার 2 হাত ধরে বলল, আমার একটা কথা রাখবি বাবু সোনা? আমি অবাক হয়ে বললাম, কি কথা? ফুপ্পি তখন বলল, আমার মেয়েটাকে বাঁচা বাবু সোনা, আমি হাত জোর করছি, আমার মেয়েটাকে বাঁচা। আমি তখন ফুপ্পির কথা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখনই ফুপ্পি আবারও বলে উঠল, আমি জানি আমি স্বার্থপর, খুব স্বার্থপর। সবসময় শুধু নিজের কথাই ভেবেছি, কখনো অন্যের কথা, অন্যের মতামতে গুরুত্ব দেইনি। কিন্তু কি করব বল, আমার মেয়ের ভালোর জন্য আজ আবারও আমি স্বার্থপরের মতো কথা বলতে হচ্ছে। এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই বলেই ফুপ্পি কান্নায় ভেঙে পড়ল। আমি ফুপ্পির চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম, কেঁদো না, কি কথা বলো, ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। আর রাফার কে খারাপ করবে? সে অনেক কথা বাবু সোনা, তুই শুধু আমার কথাটা রাখ বাবা। আমি জানি তোর কাছে অন্যায় আবদার করছি, কিন্তু কি করব বল, এক সন্তানকে হারিয়েছি, কিন্তু এই সন্তানকে হারালে আমি যে বাঁচতে পারবো না। ইরতির মা বলল, কিন্তু তোকে তোর ফুপ্পি বলেছেটা কি, সেটা তো বলবি। মা, ফুপ্পি আমায় তার মেয়ে রাফাকে বিয়ে করতে বলছে। কি? হ্যাঁ মা, তুই কি বলেছিস? আমি কিছুই বলিনি মা। তোর মন কি বলছে? আমার ঠিক কি বলা উচিত আমি কিছু বুঝে উঠতে পারছি না মা। আচ্ছা, টেনশন নিস না বাবা, আল্লাহ নিশ্চয়ই সঠিক পথটাই দেখাবেন। ইরতির দাদি বলল, তুই কি আর কখনো মায়ের কাছে ফিরবি না? দুনিয়া থেকে যাওয়ার আগে কি তোর মুখটা আর দেখতে পাবো না? আমাকে না দেখে কিভাবে আছিস মা? এই অভাগী মায়ের কথা কি তোর একবারের জন্য মনে পড়ে না? আমার কি সত্যি এমন শাস্তি পাওনা ছিল? বিশ্বাস কর মা, আমি আজও এর কারণ খুঁজে পাই না। দোয়া করি তুই যে সুখের জন্য আমাদের ছেড়ে চলে গিয়েছিলি, সেই সুখ যেন তোর সারা জীবন থাকে। অনেক সুখী হ তুই। আমি যতদিন বাঁচব দূর থেকেই তোর জন্য দোয়া করে যাব। কান্না করে কথাগুলো বলল দাদি। রাফা বলল, তোমার কি হয়েছে নানি, তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? ইরতির দাদি বলল, আরে না, কিছু হয়নি, চোখে কি যেন পড়েছে, তাই চোখ দিয়ে পানি পড়ছে। তুমি এদিকে আসতে গেলে কেন? চোখের পানিগুলো মুছতে মুছতে বলল দাদি। রাফা বলল, জানো নানি, তুমি ঠিক আমার মায়ের মতো করে কথা বলো। আমার মাও না ছাদে গিয়ে চুপি চুপি কান্না করে, কিন্তু যদি আমি দেখে ফেলি তারপর জানতে চাই, তখন মাও বলে তার চোখে নাকি কি পড়েছে। আচ্ছা নানি, আমাকে দেখে এতই ছোট মনে হয় যে কোনটা চোখে কিছু পড়ার জল আর কোনটা কষ্টের কারণে ঝরে পড়া জল বুঝতে পারবো না? ইরতির দাদি বলল, জানো রাফা, কিছু কিছু কথা না চাইলেও কাউকে বলা যায় না। কিছু কথার গভীরতা এত গভীর হয় যে তার নাগাল পাওয়া যায় না। নানি, তুমি আমাকে একটা গল্প শোনাবে? কালকে তো চলেই যাব, প্লিজ শোনাও না। এখানে বসো। রাফার মাথায় হাত বুলাতে বুলাতে ইরতির দাদি বলতে শুরু করলো, একটা পরিবার ছিল খুবই গরিব, তবে সে পরিবারে হাসি, আনন্দ, ভালোবাসার কোনো কমতি ছিল না। খুবই সুখী পরিবার ছিল। একবেলা না খেয়েও তারা হাসি মুখেই দিন পার করত। তবে সে পরিবারের বড় ছেলের খুব ইচ্ছা ছিল তার ছোট বোনকে ডাক্তারি পড়ানোর, কিন্তু সামর্থ্য ছিল না। তবে সে থেমে থাকেনি, সে শুরু করলো কঠোর পরিশ্রম। তার একটাই কথা, সে তার বোনকে ডাক্তার রূপে দেখতে চায়। কিন্তু পরিশ্রম বেশি করলেও আয়ের দিকটা অনেক কম হয়ে যায়। তাই সে চিন্তাভাবনা করে ঠিক করলো বিদেশে পাড়ি দেবে। যেই ভাবা সেই কাজ, ছেলেটা চলে গেল। আস্তে আস্তে সে পরিবারের অভাব দূর হতে লাগলো, সেই সাথে হাসি খুশিটাও কমে যেতে লাগলো। তার কারণ এখন অভাব না থাকলেও পরিবারের প্রিয় মানুষটা পরিবারের কাছে নেই। 2 বছর পর দেশে ফিরে সেদিন যেন সে পরিবারের আবারও সেই হাসির আমেজ ফিরে আসলো। বোনটা তো কেঁদে কেঁদে বলেই দিল, আমি ডাক্তারি পড়তে চাই না, তোমার বিদেশে যাওয়ার দরকার নেই। তখন তার ভাই তার বোনকে কাছে ডেকে বলল, জানিস বুড়ি, তুই যখন ছোট ছিলি তখন ডাক্তারদের মতো কানে পেঁপের ডাটা গুজে বলতি, ভাইয়া দেখো আমি ডাক্তার হয়েছি, এখন বিনা পয়সায় সবাইকে ওষুধ দেব। তাহলে আর কারো অসুখ হলে আমাদের মতো বলতে হবে না, টাকা নাই, আজকে ওষুধ কিনতে যাব না। তোর এই বয়সে এমন চিন্তাভাবনা দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই সিদ্ধান্ত নিই তোকে একজন ডাক্তার করে গড়ে তুলব। আর তুই এখন বলছিস ডাক্তারি পড়বি না? দেখ বোন, এখন যদি আমি আর বিদেশে না যাই তাহলে শুধু তুই খুশি হবি, আর তুই যদি একজন ডাক্তার হতে পারিস তাহলে হয়তো অনেক অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
আর সবসময় অন্যের সুখের মধ্যেই নিজের সুখের খোঁজ করতে হয়। সেদিনের পর থেকে তার বোনের ডাক্তারি পড়ার আরও আগ্রহ জেগে ওঠে। তবে তার ভাইকে একটা শর্ত দেয়, আর সেই শর্তটা হলো তাকে একটা ভাবি এনে দিতে হবে। এভাবে কেটে গেল 5 বছর। দিন পার হতে থাকলো সেই পরিবারের অনেক আগে আলো হয়ে এসেছিল একটা ছোট্ট প্রাণ। আর তাকে দেখার জন্যই সে মেয়ে কিছুদিন পর পর হোস্টেল থেকে বাড়ি ফিরে আসতো তার বাবুসোনাকে দেখার জন্য। খুব ভালোবাসত তার বাবুসোনাকে। কেউ ওদের দুজনকে একসঙ্গে দেখলে বুঝতেই পারতো না ওরা ফুপু ভাতিজি। তারপরে এলো সেই সময়। সে মেয়ে সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে ডাক্তারি পাশ করলো। সেদিন তাদের ভাই বোনের সে কি কান্না ফোনে। কিন্তু তার কিছুদিন পরেই হঠাৎ করে একদিন সে মেয়ে বলে সে একজনকে ভালোবাসে। আর এই কথা শুনেই তার বাবা তাকে একটা চর বসিয়ে দেয়, কারণ সেই পরিবার ছিল দিনী পরিবার। আর সে মেয়ে সবাইকে একসঙ্গে বসিয়ে কত হাদিস শুনিয়েছে। তাই হয়তো এমন মেয়ের কাছে এমন কোনো কথা আশা করেনি তার বাবা। সেদিনের পর থেকে মেয়ে সব সময় মন খারাপ করে থাকতো। তার ভাইয়া বিদেশ থেকে ফোন দিয়ে কথা বলতে চাইলেও কথা বলতো না, শুধুমাত্র তার বাবুসোনার সাথে কথা বলতো। মেয়ের এমন অবস্থা দেখে একদিন তার মা জানতে চাইল ছেলেটা কে, কিন্তু সেদিন সে কিছুই বলেনি। এভাবে কিছুদিন পরে একদিন সে মেয়ে তার পরিবারকে বলে, আচ্ছা, আমার দ্বারা যদি কোনো বড় ভুল হয়ে যায় তাহলে কি তারা তাকে ক্ষমা করতে পারবে? সবাই তার এমন কথায় অবাক হয়। তখনই বিদেশ থেকে ওর ভাইয়ের ফোন আসে, আর ফোনটা সেই ধরে। ভাই তার বোনকে অনেকদিন পর ফোনে পেয়ে নানা রকম কথা বলল, আর শেষে বলল সে ওই ছেলের সাথে কথা বলবে, তারপর ওদের বিয়ে দেবে। তবুও যেন সে মন খারাপ করে না থাকে। এমন কথা শোনার পরেও সেদিন সে মেয়ের মুখে হাসি ফুটে ওঠেনি। এর মাঝেই একদিন হঠাৎ করে মেয়ে বাড়ি থেকে চলে যায় একটা চিঠি লিখে। চিঠিতে কি লেখা ছিল নানি? ইর্তির দাদি বলল, প্রথমে লেখা ছিল, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি চলে গেলাম, আর ফিরে আসবো না। আর একটা অনুরোধ করছি, আমাকে প্লিজ তোমরা খোঁজার চেষ্টা করো না, আমাকে আমার মতো ছেড়ে দাও, আমি আমার সুখের খোঁজে চলে গেলাম। অনেক ভেবে দেখলাম আমার সুখ কোথায়। শেষমেশ সুখ খুঁজে পেলাম, কিন্তু বিনিময়ে তোমাদের হারিয়ে ফেললাম। একসঙ্গে তো সুখ পাওয়া যায় না, তাই না? হয়তো আমিও পেলাম না। ভাইয়াকে বলো সে যেন তার বুড়িকে ক্ষমা করে দেয়। আর তোমরা ভেবো না আমি তোমাদের জন্য চলে গেলাম, বা আমার চলে যাওয়ার জন্য কোনোভাবে তোমরা দোষী। আরেকটা কথা, আমার বাবুসোনাকে তোমরা ডাক্তার বানিও। আমি তো পারলাম না ভাইয়ার স্বপ্ন পূরণ করতে, কিন্তু দেখবে আমার বাবুসোনা ঠিক পারবে। ভালো থেকো সবাই। রাফা বলল, সে চলে গেল কেন? ওই ছেলের সাথে তো তার বিয়ে দিতে চেয়েছিল তার ভাই। ইর্তির দাদি বলল, সেটা আজও সবার কাছে অজানা, হয়তো এটা অজানে থেকে যাবে। পরে ওই পরিবারের কি হয়েছিল? ইর্তির দাদি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কোনো পরিবার থেকে তার মেয়ে পালিয়ে গেলে সমাজের লোকেরা যা বলে তাই শুনতে হয়েছিল। অপমান অসম্মানের মাঝে একদিন সে মেয়ের বাবা মারা যায়। সে মেয়ে কি পরে আর ফিরে আসেনি? ইর্তির দাদি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, না, তবে আজও তার পরিবার তার জন্য অপেক্ষা করে আছে, হয়তো একদিন ফিরে আসবে বলে। ঈশান, আমি তোর বাবাকে তোর ফুপ্পির বিষয়টা জানিয়ে দিয়েছি। কি বলছো মা? ইর্তির মা বলল, হ্যাঁ রে, তোর বাবা তোর ফুপ্পিকে খুব ভালোবাসত। আমি আজও তোর বাবাকে তোর ফুপ্পির জন্য কাঁদতে দেখি। আর আমি কিনা তোর ফুপ্পির খোঁজ পেয়েও তাকে জানাবো না? বাবা কি বলল? চোখের পানি ফেলা ছাড়া আর কি বলবে? ফুপ্পি কোথায় আছে জানতে চায়নি? না, তার সেই এক কথা, ওর বোন যেমন নিজ ইচ্ছায় তাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তেমনি নিজ ইচ্ছায় ফিরে আসবে। বাবার ফুপ্পির ওপর অনেক অভিমান জমে আছে। হ্যাঁ ঈশান, তোর বাবা আরেকটা কথা বলেছে। কি? তুই যেন রাফাকে বিয়ে করতে রাজি হয়ে যাস। কি বলছো মা? এটা কিভাবে সম্ভব? রাফা অন্য কাউকে পছন্দ করে, এটা জেনে আমি কি করে তাকে বিয়ে করতে রাজি হতে পারি? তুই এক কাজ কর, এই বিষয় নিয়ে তুই তোর ফুপ্পির সাথে আলোচনা কর, তারপর সিদ্ধান্ত নে, ইনশাল্লাহ। এদিকে রাফা বলল, ইর্তি, মালা, এদিকে এসো, তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ইর্তি বলল, কি কথা রাফা? রাফা বলল, আরে সেদিনের ওই ছেলেটাকে আমি দেখেছি এখানে। কোন ছেলের কথা বলছো তুমি? আরে মনে নেই যেদিন তোমরা আমাকে আমাদের বাসায় দিতে যাও? সেদিন গেটের সামনে একটা ছেলে বাইক চালিয়ে যাওয়ায় ইর্তি পড়ে গেল, ওই ছেলের কথা বলছি। মালা জলপাই খাচ্ছিল, রাফার কথা শুনে জলপাই রেখে বলল, কি? ইর্তি বলল, আরে রাফা, কি বলছো? ওই ছেলে এখানে কিভাবে আসবে? সেটা আমি কিভাবে বলবো? আরে রাফা, ইর্তির কথা বাদ দাও, কোথায় দেখেছো সেটা বলো। কোথায় আবার? তোমাদের বাড়িতে। কি? ইম্পসিবল। আরে আমি সত্যি বলছি, আমি ভাইয়ার সাথে কথাও বলেছি। মালা ইর্তি বলে চিৎকার করে। ইর্তি বলে, এত চিল্লাস কেন? কানে হাত দিয়ে বলল, ইমন ভাইয়া? মানে? আমি যদি ভুল না ভাবি তাহলে তোকে দাদি ডাকা ছেলেটা আর কেউ নয়, ইমন ভাইয়া। কি বলছিস তুই? রাফা বলল, হ্যাঁ হ্যাঁ মালা, তুমি ঠিকই বলেছ, ওই ছেলেটার নাম ইমন। ঈশান ভাইয়াকে এই নামেই ডাকতে শুনেছি। ইর্তি, তোকে না ইমন ভাইয়া ছোটবেলায় বউ বানাতে চাইতো, আর বড় হয়ে প্রপোজ করে দিল। লাভ ইউ দাদি। মালা, এসব বলা যে ঠিক না তুইও জানিস, আমিও জানি।
সরি, আর বলবো না। এদিকে ইমন বলল, এই মেয়েটাকে সবসময় গর্তের মধ্যে থাকে নাকি? আজ 2 দিন হলো একবারের জন্য ওর ছায়া দেখলাম না। ঈশান বলল, কিরে, কাকে দেখার কথা বলছিস? আরে ঈশান, তুই আগে বল, কার ছায়াও দেখতে পেলি না? আরে আমি আবার কি দেখার কথা বলবো? প্রকৃতি দেখছিলাম, তাই হয়তো মুগ্ধ হয়ে কিছু বলে ফেলেছি। ইমন, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? আরে দোস্ত, তোর থেকে লুকিয়েছি এমন কোনো কথা আছে নাকি? তবুও যদি তার মনে হয় আমি কিছু লুকাচ্ছি, তাহলে ভাববি সেটা ভিত্তিহীন, বলেই হেসে দিল ইমন। ঈশান কিছুক্ষণ ইমনের দিকে তাকিয়ে থেকে বলল, ইমন, ইর্তির জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে, কি করা যায় বলতো? মানে, তোর কথা ঠিক বুঝতে পারলাম না। ইর্তির জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে। ও। ঈশানের কথাটা যেন ইমনের বুকের তীরের মতো আঘাত করল, কিন্তু সেটা প্রকাশ করল না ইমন। ঈশান বলল, কিরে ইমন, কিছু বললি না যে? আরে ঈশান, আমি কি বলবো? ভালো হলে রাজি হয়ে যাবি। অনেক কষ্টে কাপা গলায় কথাটা বলল ইমন। রে, আমিও তাই ভাবছি। মা বাবার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে রাজশাহীতে ফিরব। ইমন হালকা হেসে বলল, তাহলে তো ভালোই হয়। তো তুই এখন বাসায় যাবি নাকি? এভাবেই বসে থাকবি এখানে? ঈশান, তুই যা, আমি পরে আসছি। আচ্ছা, তাহলে তুই থাক, আমি বরং যাই। ঈশান যেতেই ইমনের জমে থাকা পানিগুলো গড় গড় করে পড়তে শুরু করলো। আমার এত কষ্ট হচ্ছে কেন? এটা তো একদিন হওয়ারই ছিল। ইমন চিৎকার করে বলতে লাগলো, মা তুমি কোথায়? প্লিজ ফিরে এসো। আজ যে তোমাকে তোমার ছেলে বড্ড মিস করছে। খুব ইচ্ছা করছে মা তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে। আচ্ছা মা, তুমি কি কোনোদিন তোমার হাত দিয়ে আমার চোখের জল মুছিয়ে দেবে না? বলো না মা, আমি কি তোমাকে কোনোদিন দেখতে পাবো না? মা বলে ডাকতে পারবো না? জানো মা, আমি ঠিক কেমন আছি নিজেও জানি না। আমি মনে হয় একমাত্র ছেলে যে জানে তার মা আছে কিন্তু চেনে না। সে জানে তার বোন আছে কিন্তু কখনো ভাইয়া বলে ডাক শুনতে পায় না। এই কোন জীবন পার করছি আমি মা? ভেবেছিলাম ইর্তিকে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করব, কিন্তু না, সেটাও আমার ভাগ্যে নেই। আমি যে কখনো ঈশানকে বলতেই পারবো না আমি তার ছোট বোনকে কতটা চাই। কারণ একটাই, আমি যে ঈশানকেও হারাতে পারবো না। সবই তো হারিয়েছি, শুধু পেয়েছি একটা ঈশানের মতো বন্ধু, যে কিনা আমাকে নতুনভাবে বাঁচার কারণটা দেখিয়েছে, যে আমাকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে দিয়েছে, আমাকে আমার রবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। জানো মা, হাজার কষ্টের মাঝেও আমি পরম সুখী, আর সেটা আমি পাই আমার রবকে সেজদা দেওয়ার মাধ্যমে। এই এতটুকুর জন্যই কষ্টেরা আমায় ক্ষত করতে পারে না। ঈশান না আসলে তো আমি আমার আসল সুখটা কোথায় বুঝতেই পারতাম না। আমি তো মদ, পার্টি, আড্ডা, ফান, মাস্তি, ফুর্তি, এতে নিজের সুখ খুঁজতাম। এসবের মধ্যে থেকেই তোমাদের ভুলে থাকার চেষ্টা করতাম। কিন্তু ঈশানই আমাকে নতুন পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। জানো মা, যখন ঈশান দেশে ফিরে আসলো, তখনও প্রতিদিন ফোন দিয়ে আমার খবর নিত, কেমন আছি, খেয়েছি কিনা, নামাজ পড়েছি কিনা ইত্যাদি। ও হাজার ব্যস্ত থাকলেও আমার খোঁজ নিতে দেরি করতো না। ওর জন্য আমি নিজেকে কখনো একা ভাবিনি। আর আজ তাকেই বা আমি হারিয়ে যেতে দেই কিভাবে? পারবো না আমি মা। কিন্তু ইর্তিকে যে ভুলতেও পারছি না, কি করব এখন আমি? শেষের কথাটা ইমন এত চিৎকার দিয়ে বলল যে রাফা ভয় কেঁপে উঠল। রাফা টিনাকে দেখতে না পেয়ে বাগানের দিকে এসেছিল খুঁজতে, কিন্তু এসে রাফা ইমনকে মায়ের জন্য এমন ছটপট করতে দেখে তার মাকে নিয়ে ভাবতে শুরু করেছিল। সে শুধু ভেবেছিল একজন মায়ের জন্য ছটফট করছে, আর আমি কিনা মাকে পেয়ে অবহেলা করি। একজন মায়ের হাতে চোখের জল মুছিয়ে নেবে বলে অপেক্ষা করছে, আর আমার মা আমার চোখের জল মোছাতে আসলে দূরে সরে যায়, বিরক্ত বোধ করি। একজন মাকে কাছে না পাওয়ার জন্য চোখের জল ফেলছে, আর আমি কিনা সেই মায়ের চোখের জল ছড়াই। আচ্ছা, আমার মা যদি হারিয়ে যায়, তাহলে কি আমিও এই ছেলের মতো করে আমার মাকে খুঁজব? না না, এসব আমি কি ভাবছি? আমি কেন আমার মাকে হারাতে যাব? আমার মা তো আমার সাথেই আছে। না, আমি আমার মায়ের কাছে ফিরে যাব। তাদের কথা শুনে আমি আর মাকে কষ্ট দিব না। মায়ের সব কথা শুনব। আমি এই কদিনে বুঝে গিয়েছি, মা আমাকে যেসব কাজ করতে বাধা দিত তা কেবল আমার ভালোর জন্যই। দাদি আমাকে যে পথে সুখ খুঁজতে বলেছে সেটা প্রকৃত সুখ না। যদি তাই হতো তাহলে ইর্তি, মালা, ইসমিন আপু এই পথে না যেও এত সুখী হতে পারত না। ইমনের চিৎকার শুনে রাফা ওর ভাবনা থেকে বেরিয়ে আসলো, তবে সে আর সেখানে দাঁড়িয়ে থাকলো না। এক দৌড়ে বাসার দিকে চলে গেল। ঈশান ওর ফুপ্পির মুখোমুখি দাঁড়িয়ে আছে। রাফার মা চুপ করে আছে ঈশানের কথা শোনার জন্য। ঈশান বলল, ফুপ্পি, তুমি আমাকে চিনলে কিভাবে? আমাকে তো তোমার চেনার কথা নয়। রাফার মা বলল, সব প্রশ্নের উত্তর থাকে না বাবা। বেশ, বলতে না চাইলে বলো না, তবে এটা বলো, তুমি কি ফিরে যাবে না? আল্লাহ চাইলে অবশ্যই যাব। সেটা কবে ফুপ্পি? তুমি কি জানো তোমার পথ চেয়ে আজও কত মানুষ অপেক্ষা করে আছে? চোখের পানি ফেলছে। রাফার মা বলল, কোন মুখে যাব? এটা কেমন কথা ফুপ্পি? আমার কথা বাদ দে, এখন বল, আমার মেয়েটাকে কি বিয়ে করবি? এটা সম্ভব নয় ফুপ্পি। কেন? কারণ রাফা একজনকে ভালোবাসে। এটাকে ভালোবাসা বলে না।
ফুপ্পি, আমি যতদূর বুঝতে পেরেছি রাফা খুব জেদি মেয়ে, আর ও রিফাতকে খুব ভালোবাসে। তাই আমার মনে হয় ওদের এই হারাম মেলামেশাটাকে আর এগিয়ে না দিয়ে ওদের বিয়েটা দিয়ে দেওয়া উচিত। রাফার মা বলল, রিফাত তো রাফাকে ভালোবাসে না। মানে? রিফাত লেখাপড়ায়, চেহারায় সব দিক থেকে এগিয়ে আছে, আর সেসব দেখে মেয়েরা রিফাতের প্রতি দুর্বল হয়ে পড়ে। কিন্তু রিফাত কাউকে পাত্তা দেয় না, আর এতেই মেয়েরা বেশি ওকে পেতে চায়। তবে রাফা তেমন কিছু কখনো ভাবেনি, ওকে ভাবিয়েছে ওর দাদি। আর কে না চায় এমন একটা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে? তাই রাফাও চেয়েছে রাফার বয়ফ্রেন্ড হিসেবে রিফাতকে সবাই চিনুক, তাহলে সবাই ওকে দেখে জ্বলবে, আর ও সবাইকে ভাব দেখাতে পারবে। রাফা যখন রিফাতের সাথে যোগাযোগ করার চেষ্টা করত, তখন রিফাত রাফাকে এড়িয়ে চলত, আর এই নিয়ে রাফা বাসায় এসে রেগে যেত, কান্না করত, আর ওর দাদি ওকে ওই সময় উল্টা পাল্টা বোঝাতো। তাই আমি একদিন রিফাতের সাথে দেখা করার সিদ্ধান্ত নিই, আর ওর সাথে কথা বলে বুঝতে পারি রিফাত মনের দিক দিয়ে খুব ভালো মনের একজন। তাই তাকে আমি সেদিন রিকোয়েস্ট করি যাতে ও রাফার সাথে ফ্রেন্ডশিপটা করে, কারণ সেদিন যদি আমি রিফাতকে রিকোয়েস্ট না করতাম তাহলে হয়তো রাফার দাদি অন্য কোনো ছেলের সাথে রাফাকে পরিচয় করিয়ে দিত, আর যদি সে ছেলেটা ভালো না হয় তাহলে আমার মেয়েটা শেষ হয়ে যাবে। রিফাত এই বিষয়ে সব জানে, আর ও আমাকে কথা দেয় ও রাফাকে বড় কোনো ভুল করতে দিবে না। তখন থেকে রিফাত রাফাকে এড়িয়ে চলে না। এতেই রাফা ভাবে রিফাত ওর বয়ফ্রেন্ড, সবাইকে সেটাই বলে। তবে রিফাত রাফাকে সবার সামনে ফ্রেন্ড বলে। তবে রাফার একটু খারাপ লাগলেও তেমন ভাবে নেয় না। এখন বল, ও যদি সত্যি রিফাতকে ভালোবাসতো তাহলে কি রিফাতের এই ফ্রেন্ড কথাটা মেনে নিত? ঈশান বলল, বুঝলাম, কিন্তু রাফা তো ভাবে এটা ওর ভালোবাসা, ও কি রাজি হবে? রাফার মা বলল, ওটা আমার উপর ছেড়ে দে, তুই বরং এই বিষয়টা নিয়ে তোর মা বাবার সাথে কথা বল, তাদেরও মতামত আছে, তারা যদি না চায় তো হবে না, আমি জোর করব না। ফুপ্পি, বাবা বলেছে বলেই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে কথা বলতে এসেছি। রাফার মায়ের ঈশানের কথা শুনে চোখ ঝাপসা হয়ে গেল। ওর ভাই আজও ওর কথাটার গুরুত্ব দেয় কত। এত কিছুর পরেও কিভাবে ভাইয়া আমার কথা রাখার কথা ভাবতে পারে, যে কিনা নিজের সুখের কথা ভেবে অতগুলো মানুষকে কষ্ট দিয়ে এসেছে। একবারও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি, বেঁচে আছে কিনা জানতে চায়নি। কি হলো ফুপ্পি, কিছু ভাবছো? না, দাদু মারা গেছে, এটা তুমি জানতে? তাহলে দেখতে যাওনি কেন? কিভাবে যাব? আমার জন্যই তো বাবা মারা গেছে, কোন মুখে তার লাশের সামনে দাঁড়াতাম? মৃত্যুতে কারো হাত নেই, যার যখন মৃত্যু লেখা আছে তখন মৃত্যু হবে। শুধু শুধু নিজেকে দোষারোপ করো না। জন্ম মৃত্যুর মালিক একজনই, আমাদের মহান রব, এতে কারো হাত থাকে না। তুই অনেক গুছিয়ে কথা বলতে পারিস, আমার বিশ্বাস তুই আমার মেয়েটাকে সুখী করতে পারবি। ঈশান মুচকে এসে বলল, সুখ দেওয়ার আমি কে? যার হাতে এই সুখ নামক চাবিটা আছে কেবল সেই পারে আমাদের সুখের দরজা দেখিয়ে দিতে, আর কেউ না। ঈশান, বাবুসোনা, আমার ইসমিন বাবুসোনাকে একবার আমার কাছে নিয়ে আসবি? না। রাফার মা ঈশানের কথায় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ফুপ্পি, আমি চাই তুমি আমাদের বাসায় এসে তোমার ইসমিন বাবুসোনাকে দেখে যাও। রাফার মা খুশি হয়ে বলল, ইনশাআল্লাহ। এদিকে, মিয়া, আপনি আবারও রাস্তায় দাঁড়িয়ে গাড়িতে উঁকে ঝুঁকে মারছেন, আপনার প্রবলেমটা কি? এই খবরদার একদম মিথ্যা বাহানা দেওয়ার চেষ্টা করবেন না। আমি আপনাকে ভালো করে চিনি, আপনি সবার সামনে যেমনটা দেখান আপনি আসলেই তেমনটা নন। রিফাত বলল, আপনার মাথা কি সত্যি গেছে? কি তখন থেকে উল্টাপাল্টা বকছেন? সব সময় ঝগড়া করার জন্য বাহানা খোঁজেন। আপনি আমার গাড়িতে উঠে আমাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন। নামুন, নামুন আমার গাড়ি থেকে, ঝগড়ুটে মেয়ে কোথাকার। রাফা বলল, এইসব কি বলছো তুমি রিফাত? তুমি তো আমাকেই নিতে এসেছো, তাই আলাদা গাড়ি নেইনি, আর এখন আমাকে গাড়ি থেকে নামতে বলছো, আবার ঝগড়ুটে বলছো। আমি কি করলাম? রাফা, তুমি? চারদিকে তাকিয়ে তারপর বলল রিফাত। রাফা বলল, আমাকেই তো তুমি নিতে এসেছো, কলেজে দিয়ে আসবে বলে। অবাক হয়ে বলল রাফা। রিফাত বুঝতে পারলো এতক্ষণ সব মনের ভুলে বকবক করছিল, তাই রাফাকে সরি বলে জিজ্ঞাসা করলো, তুমি কখন গাড়িতে উঠলে? এই তো তুমি যখন পানি নিতে গিয়েছিলে তখন উঠেছি। ও, চলো যাওয়া যাক। রাফা মুচকি হেসে বলল, রিফাত বলল, কি মেয়ে রে বাবা, এই মেয়ের ঝগড়া তো আমার মাথা থেকে বের হচ্ছে না। প্লিজ গাড়িটা থামান। মালা উত্তেজিত হয়ে গাড়ি থামাতে বলল। গাড়ি থামিয়ে রিফাত বলল, আরে এভাবে কেউ গাড়ির সামনে আসে? এতক্ষণ তো একটা অঘটন ঘটে যেতে পারতো। আরে মালা, তুমি? রিফাত বলল, ও আপনি? আমিও তো বলি এমন বেহুদা কাজ আপনি ছাড়া আর কে করতে পারে? তো মিস ঝগড়ুটে, আজকে কে গাড়ি থামিয়ে তোমার ভাষায় কি যেন বলে? হ্যাঁ, মনে পড়েছে, ওকে ঝুঁকে মারতে চাইছে। মালা রিফাতের কথা কানে না নিয়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। কান্নার চোটে ঠিকমতো কথা বলতে পারছে না। রাফাকে কাঁদতে দেখে রিফাতের বুকটা মোচড় দিয়ে উঠল। কি হয়েছে মালা, তুমি এভাবে কাঁদছো কেন? আর ইর্তি কই? মালা কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে একজন চিৎকার করে বলে উঠল, আরে আপা, তাড়াতাড়ি করুন,
মালা ডাক শুনে আর কিছু না বলে ইর্তি বলে ছুটে চলে গেল। রিফাত আর রাফার আর বুঝতে বাকি রইল না কেন মালা এভাবে কান্না করছে, তাই ওরাও ছুটে গেল মালার সাথে। তারপর সবাই মিলে ইর্তিকে নিয়ে হসপিটালে রওনা দিল। ইমন বলল, এই ঈশানটা একটু পর আসবে বলে এখনও কোনো খবর নাই, মনে হয় আজকে একবার বিয়ে করে ফিরবে। দূর, ইমনের এমন ভাবনার মাঝে একজন নার্স ছুটে এসে বলল, স্যার, একজন অ্যাক্সিডেন্টের রোগী নিয়ে এসে চিৎকার করে ঈশান স্যারকে খুঁজে চলেছে। ইমন নার্সের কথা শুনে কেবিনের থেকে বেরিয়ে আসলো। ইমনকে বের হতে দেখে মালা তাড়াতাড়ি ইমনের কাছে ছুটে গিয়ে কান্না করতে করতে বলল, ভাইয়া, ইর্তি বলে আবারও হেঁচকে তুলে কাঁদতে লাগলো। আর এদিকে ইমন ইর্তির নাম শোনা মাত্রই মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার এখনও বিশ্বাস হচ্ছে না তার চোখের সামনে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকা মেয়েটা ইর্তি। রাফা বলল, মালা প্লিজ শান্ত হও, ইর্তি ঠিক হয়ে যাবে। রিফাত বলল, এই মেয়েটার কান্না দেখে আমার এত খারাপ লাগছে কেন? তখন মেয়েটাকে ভুল বুঝে কথা শোনালাম, এই জন্যই নাকি অন্য কিছু, মনে মনে ভাবছে রিফাত। ঈশান বলল, রাফা কি হয়েছে? তুমি এভাবে আমাকে ফোন করে হসপিটালে আসতে বললে। মালা, মালা তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে? আর তুই কলেজে না গিয়ে হসপিটালে কি করছিস? ভাইয়া, ইর্তি বলে জড়িয়ে ধরে আবারও কান্না করতে লাগলো। ঈশান বলল, ইর্তি কি হয়েছে? ইর্তি কোথায় মালা? প্লিজ কথা বলবন মালা। রাফা বলল, ইর্তির অ্যাক্সিডেন্ট হয়েছে। রাফার কথাটা শোনা মাত্র ঈশান তার চারপাশ অন্ধকার দেখতে লাগলো। কিছুক্ষণ পর ইমন এসে ঈশানের কাঁধে হাত দিল। ঈশান নিজের কাঁধে কারো ছোঁয়া পেয়ে চোখ মেলে তাকালো। ইমনকে দেখে সে উত্তেজিত হয়ে প্রশ্ন করল, ইর্তি কেমন আছে? ইমন চোখের ইশারায় ঈশানকে শান্ত হতে বলল। এতে ঈশান আরো ক্ষেপে গেল। ইমন বলল, ঈশান শান্ত হও, ইর্তি ঠিক আছে। ইর্তি মাথায় চোট পাওয়ার জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর যেখানে পড়েছিল সেখানে কাঁচ জাতীয় হয়তো কিছু পড়েছিল, যার কারণে ওর হাত পা অনেকটাই কেটে গেছে। তবে আমার মনে হয় ওকে কিছুদিন হসপিটালে রাখাটাই বেস্ট হবে। ঈশান বলল, যতদিন ইর্তি পুরোপুরি সুস্থ না হয় ও এখানেই থাকবে। বলেই ইর্তিকে যে কেবিনে রাখা হয়েছে ওখানে গেল। আর ইমন একটা ফাঁকা জায়গায় বসে নীরবে অশ্রু ঝরাতে লাগলো। জীবনের এক কঠিন অধ্যায় আমি প্রতিনিয়ত পার করে চলেছি, যেন এই অধ্যায়টা শেষ হতেই চায় না। বারবার ভিন্ন রূপে আমার সামনে উপস্থিত হচ্ছে। যখন ইর্তি থেকে বের হতে চাইলাম ঠিক তখনই আবার ইর্তি আমার সামনে এসে পড়ল। ওর ওই মলিন মুখটাকে আমি আর চাইলেও ভুলতে পারবো? যখন ইর্তিকে দেখতে পাবো ভেবে আনন্দিত হতাম, তখন ইর্তির ছায়াও দেখতে পেতাম না। আর যখন ওকে দেখতে পাবার আশা ছেড়ে দিলাম, ঠিক তখনই ও আমার সামনে এসে পড়ল। যেখানে ওকে দেখে আমার হৃদয়ে খুশিতে দোল দেওয়ার কথা, সেখানে ওকে দেখে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কখনো কল্পনা করিনি ওকে ওই অবস্থায় দেখব। হায় রে জীবন, যেখানে সুখ পাবার কথা সেখানেই শুধু মরিচিকা। মালা বলল, প্রকৃত সুখ কেবল আমার রবের রাস্তায় ব্যয় করার মাধ্যমে পাওয়া যায়। যার মনে রব নেই সে কখনো সুখের খোঁজ নিতে পারবে না। তাই দুনিয়াবি সুখ না পাওয়াগুলোকে মাটি চাপা দিয়ে নতুন সুখকে আপন করে নেওয়াটা ভালো। নিশ্চিত এই সুখে কখনো মরিচিকা ধরার নয়। ইমন তাড়াতাড়ি চোখের পানি মুছে বলল, মালা তুমি? আমি। কোন বিষয়ে কোন সুখের কথা নিয়ে ভাবছিলেন জানি না, তবুও বলে ফেললাম। কারণ আমার মতে দুনিয়ার সুখের কথা চিন্তা করার মাঝেই অস্থিরতা কাজ করে, হারানোর ব্যথা জেগে ওঠে। আর আপনাকে দেখে সেটাই মনে হলো, তাই বলে ফেললাম। ইমন মুচকি হেসে বলল, খুব ভালো বলেছ। মালা বলল, ভাইয়া, আপনি কি রাফাকে একটু বাসায় পৌঁছে দিয়ে আসতে পারবেন? আসলে রিফাত ভাইয়ার হঠাৎ করে কি যেন একটা কাজ পড়ে গিয়েছে, তাই চলে গেছে। এখন এই সময় রাফাকে একা ছাড়তে ভয় করছে। রাফা বলল, আরে মালা, তুমি শুধু শুধু চিন্তা করছো। এখন কেবল 8টা বাজে, এই সময় আমি একা চলাফেরা করে অভ্যস্ত। মালা বলল, জানি, তবুও আজ আমার মন। ইমন বলল, চিন্তা করো না মালা, আমি গিয়ে রেখে আসছি। চলো রাফা। রাফা ইর্তিকে দেখে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। মালা বলল, জানি এভাবে একজন ছেলের সাথে তোমাকে একা পাঠানোটা ঠিক হলো না, কিন্তু পরিস্থিতির জন্য এটা করতে হলো। আমার ইর্তির কাছে থাকাটা এখন দরকার। ওর যদি কিছু প্রয়োজন পড়ে আমি ইর্তিকে দেখে রাখবো বলে ইসমিন আপুকে জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছি। মনে মনে বলল মালা। ইর্তি ডাকছে। মালা। ইর্তির ডাকে মালা তাড়াতাড়ি ইর্তির কাছে এগিয়ে গেল। কি হলো ইর্তি, কোনো সমস্যা হচ্ছে তোর? ভাইয়াকে ডাকবো? ইর্তি হাতের ইশারায় তাকে বোঝালো ডাকতে হবে না। তারপর মালাকে ধীর কণ্ঠে বলল, আমাকে একটু নামাজ পড়ার ব্যবস্থা করে দে। আজ জোহর, আসর, মাগরিবের নামাজ পড়া হয়নি। কিন্তু তুই? মালাকে থামিয়ে দিয়ে ইর্তি বলল, আমি পারবো, আমাকে শুধু একটু বসিয়ে দে, তাহলেই হবে। মালা ইর্তিকে আর কিছু বলল না, কারণ সেও চায় ইর্তি কাজা নামাজগুলো আদায় করুক। এদিকে রাফা বলল, ভাইয়া বাসার ভেতরে চলেন। ইমন বলল, অন্যদিন যাব রাফা, এখন আমাকে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে হবে। অনেক অস্থির হয়ে কথাগুলো বলল। রাফা আচ্ছা বলে চলে যেতে নিতেই আবারও ইমন ভাইয়া বলে ডাক দিল। ইমন রাফার ডাকে ফিরে তাকালো। রাফা বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি ভাইয়া, যদি কিছু মনে না করেন? তাহলে কি জানতে চাও বলো, ইনশাল্লাহ বলবো। আপনি ইর্তিকে খুব পছন্দ করেন?
ইমন রাফার এমন প্রশ্নে হকচকিয়ে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, না। রাফা মুচকি এসে বলল, জানতাম সত্যটা বলবেন না, বলেই চলে যেতে নিল। এমন সময় ইমন বলল, সত্যি বলছি আমি ইর্তিকে পছন্দ করি না, কারণ ইর্তিকে আমি ভালোবাসি, বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাফা ইমনের চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। কিরে ইমন, এভাবে পায়চারি করছিস কেন? ইমন ঈশানকে দেখে তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো। ঈশান, ইর্তি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ও। কিছুক্ষণ পর, ঈশান, ইর্তির কি অবস্থা, একবার গিয়ে দেখে আয় তো। ইমন, কিছুক্ষণ আগে দেখে আসলাম, ও ঠিক আছে, আর ওখানে মালা আছে, কোনো সমস্যা হবে না, আর হলে ও ডেকে পাঠাবে। ও।